করোনার টিকা নিতে বেড়েছে মানুষের আগ্রহ, কেন্দ্রে কেন্দ্রে ভিড়। সুশৃঙ্খল পরিবেশে টিকাটা দিতে পারলাম, খুব ভালো লাগছে। টিকা দেওয়াটাই হচ্ছে যে জরুরি, রাদার দেন কোন দেশের টিকাটা দিচ্ছে। চিন্তা করি না যে এত তাড়াতাড়ি পাবো। গ্রামাঞ্চলে বাড়ছে শনাক্তের সংখ্যা, চট্টগ্রামে হাসপাতালে আইসিইউ সংকট। উপজেলা হেলথ কমপ্লেক্সের রোগী ভর্তির জন্য যদি আমরা উৎসাহিত করি, তাহলে নগরে আইসিইউগুলোতে যে চাপ পড়ছে সেই চাপ কিছুটা কমে যাবে। আরও বেশি পরিমাণ অক্সিজেন ডিমান্ড, কিন্তু বেডের অভাবে, শয্যা সংকটের কারণে অনেককে আমরা আইসিইউ সাপোর্ট দিতে পারছি না। দেখছিলেন প্রধান শিরোনাম, সকালের সময়ে সঙ্গে আছে আমি আফজাল হোসেন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিধিনিষেধ তুলে নেওয়ার আগেই শিমুলিয়া পাটুরিয়ায় ঘরমুখী মানুষের ভিড়। ঈদ যাত্রায় প্রস্তুত যাত্রীবাহী লঞ্চ, আজ থেকে অনলাইনে মিলবে রেলের টিকিট। অর্ধেক দামে 30 দিনে পণ্য ডেলিভারি। ই কমার্স নিরাপদ.com-এর ফাঁদে 4,000-এরও বেশি গ্রাহক, 8 কোটি টাকা নিয়ে উধাও, সিইও গ্রেফতার। প্রধানমন্ত্রীর কার্যালয়ের তৎপরতায় আবারও চেহারায় ফিরেছে দেশব্যাপী গৃহায়ন প্রকল্পে। রাতারাতি মেরামত হলো ভেঙে পড়া ঘর, এসেছে পানি ও বিদ্যুৎও। কোভিডের প্রভাব পড়েছে ঢাকার চারপাশে নদী রক্ষার কাজে, দেখা দিয়েছে শ্রমিক সংকট। সময় বাড়াতে হতে পারে আরও 1 বছর। দ্বিতীয় ধাপে দেশে টিকাদান শুরুর পর করোনার ভ্যাকসিন নিতে বেড়েছে মানুষের আগ্রহ। মডার্নার টিকা প্রয়োগের প্রথম দিন গতকাল রাজধানী সহ দেশের 12 সিটি কর্পোরেশনের কেন্দ্রে কেন্দ্রে ছিল মানুষের ঢল। নির্ধারিত টিকার চেয়ে প্রত্যাশীর উপস্থিতি বেশি থাকায় কোথাও কোথাও হিমশিম খেতে হয় পরিস্থিতি সামলাতে। অনিশ্চয়তা কাটিয়ে টিকা কার্যক্রমে গতি আসায় সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। এদিকে কোভিড নিয়ন্ত্রণে গণহারে টিকা প্রয়োগকেই বড় হাতিয়ার হিসেবে বিবেচনা করছেন নীতি নির্ধারকরা। দীর্ঘ অপেক্ষার পর মিলছে টিকা। মডার্না টিকা প্রয়োগের প্রথম দিন মঙ্গলবার সকাল থেকেই ঢাকার 2 সিটির কেন্দ্রে কেন্দ্রে চোখে পড়ে প্রত্যাশীদের লম্বা সারি। দেশের আকাশে টিকা নিয়ে অনিশ্চয়তার যে কালো মেঘ জমেছিল তা কেটে যাওয়ায় উচ্ছ্বসিত টিকা গ্রহীতারা। আজকে আমি খুব এক্সাইটেড ভ্যাকসিন দিতে পেরে। টিকা দেওয়াটাই হচ্ছে যে জরুরি, রাদার দেন কোন দেশের টিকাটা দিচ্ছে। ভালো লাগছে, ভ্যাকসিনটা নিবন্ধন করেছে যেদিন পরের দিনই মেসেজ আসছে। আমি মেন্টালিও অনেকটা থাকবো যে আমি ভ্যাকসিনের কিছুটা সুরক্ষা আছি। আমি আমার স্ত্রী দিলাম এবং খুব ভালো, সিস্টেম খুব ভালো। মানে চিন্তা করি না যে এত তাড়াতাড়ি পাবো। খুব কম সময়ের মধ্যে এটা পেয়েছি, যে নিবন্ধনটা পেয়েছি, এটার জন্য খুবই খুশি। তবে কাউকে কাউকে ফিরে যেতে হয় হতাশ হয়ে। কর্তৃপক্ষ বলছে SMS না পাঠানোর পরও অনেকে কেন্দ্রে ভিড় করায় হিমশিম খেতে হয়েছে। বললো যে ভ্যাকসিন একদম শেষ, টোকেনও শেষ, আজকে দেওয়া যাবে না, কালকে আসেন। মাত্র বললো যে ভ্যাকসিন শেষ, আজকে হবে না। তো আমরা 2.5 ঘন্টা দাঁড়াই থাকেন, কেমন লাগে? আগের থেকে আমাদেরকে যা জানাবে ওই রকম মেসেজ দেই। অনেকে আছে ডিফল্টার, যারা আগে মেসেজ পেয়েছে আসে নাই, তারা যখন এখানে আসে তখন রাশ বেড়ে যায়। রাজধানীর বাইরে বাকি 10 সিটি কর্পোরেশন এলাকায়ও গণহারে মডার্নার টিকা প্রয়োগের প্রথম দিন দেখা গেছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। সুশৃঙ্খল পরিবেশে টিকাটা দিতে পারলাম, খুব ভালো লাগছে। উৎসব মুখর পরিবেশে টিকা দিতে পেরে অত্যন্ত আনন্দিত। আমরা শীঘ্রই আমাদের ক্লাসে ফিরে গিয়ে ক্লাসরুমগুলোকে করে তুলতে চাই। দেশে কোভিড নিয়ন্ত্রণে এখন গণহারে টিকা প্রয়োগকেই বড় হাতিয়ার করতে চান নীতি নির্ধারকরা। আমরা চাচ্ছি যত দ্রুত সম্ভব যত বেশি মানুষকে টিকা দেওয়া যায়, আমরা সেভাবেই কাজ করছি। আমরা মোটামুটি ভালো ভালো সুখবর পাচ্ছি। উই হ্যাভ বিন ট্রাইং হার্ড। আরও 3 মিলিয়ন আমরা যেটা পেয়েছি ইউরোপিয়ান থেকে আন্ডার কভেক্স, এইগুলো শিপমেন্টের জন্য রেডি হয়ে আছে। এনি মিনিট ইট উড কাম। এদিকে জেলা উপজেলা পর্যায়ে গণহারে সিনোফার্মে টিকা প্রয়োগের দ্বিতীয় দিনেও ছিল উপচে পড়া ভিড়। আর রাজধানীর 7 কেন্দ্রে প্রবাসীদের দেয়া হচ্ছে ফাইজারের টিকা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে করোনা সংক্রমণ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় সরকারি বেসরকারি হাসপাতালে আইসিইউ সংকট তীব্র আকার ধারণ করেছে। এতে চরম ভোগান্তিতে রোগী ও স্বজনরা। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, গ্রামের সংক্রমণ ছড়িয়ে পড়ায় প্রভাব পড়ছে শহরের হাসপাতালে। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। চট্টগ্রামে করোনাক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে, থামানো যাচ্ছে না মৃত্যুর মিছিল। চট্টগ্রামে সরকারিভাবে জেনারেল হাসপাতালে আইসিইউ রয়েছে 18টি ও চমেকের 12টি শয্যা রয়েছে। এছাড়া নতুনভাবে বিআইটিআইডিতে 5টি আইসিইউ স্থাপন করা হয়েছে।
সরকারি কোনো আইসিইউ বর্তমানে খালি নেই। বেসরকারি হাসপাতালের 50টি আইসিইউ শয্যাও প্রায় ভর্তি। আইসিইউ শয্যার জন্য রীতিমতো হাহাকার চলছে নগরীতে। ওয়ার্ডে যারা ভর্তি আছে আইসোলেশন ওয়ার্ডে, তাদের মধ্যে অনেকে কিন্তু আইসিইউর ওয়েটিংয়ে থাকছে। তাদের 15 লিটারও আমরা ওয়ার্ডে যেহেতু আমরা সর্বোচ্চ 15 লিটার দিতে পারি, সেখানে কিন্তু সামাল দেওয়া যাচ্ছে না। তাদের আরও বেশি পরিমাণ অক্সিজেন ডিমান্ড, কিন্তু বেডের অভাবে, শয্যা সংকটের কারণে অনেককে আমরা আইসিইউ সাপোর্ট দিতে পারছি না। অবশ্য হাসপাতালগুলোতে আইসিইউ সংকটের কথা স্বীকার করেন সিভিল সার্জন। আইসিইউ হয়তো আমাদের 90%ই সবসময় ভর্তি থাকে, কিন্তু বাকি রোগীদের আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি সেবা দেওয়ার জন্য। মানুষের স্বাস্থ্যবিধি না মানার কারণে এবং যথাসময়ে চিকিৎসা কেন্দ্রে না আসার কারণে যে সমস্যাগুলো হচ্ছে, সেটা আমাদের নিজেদের পর্যায় থেকে কিন্তু সমাধান করতে হবে। সাচিপের সমন্বয়কের মতে নগরীর পাশাপাশি গ্রামগঞ্জেও করোনা সংক্রমণ মারাত্মকভাবে ছড়িয়ে পড়ায় আইসিইউ এর উপর চাপ অনেক বেড়েছে। উপজেলা পর্যায়ের যারা রোগী, তারা যদি শহরে আসার এই প্রবণতাটা কমে যায় এবং উপজেলা পর্যায়ে উপজেলা হেলথ কমপ্লেক্সের রোগী ভর্তির জন্য যদি আমরা উৎসাহিত করি, তাহলে কিন্তু নগরে আইসিইউগুলোতে যে চাপ পড়ছে সেই চাপ কিছুটা কমে যাবে। গত এক সপ্তাহে চট্টগ্রাম জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন 5195 জন আর মারা গেছেন 59 জন। চট্টগ্রামে করোনা সংক্রমণ যেভাবে বাড়ছে, তা যদি এখনই নিয়ন্ত্রণে আনা সম্ভব না হয়, তাহলে সামনের দিনগুলোতে নগরবাসীকে আরও চরম মূল্য দিতে হবে বলে ধারণা বিশেষজ্ঞ চিকিৎসকদের। নগরীর জেনারেল হাসপাতাল থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ। উত্তরের জেলার ঠাকুরগাঁওয়ে কিছুতেই কমছে না করোনার সংক্রমণ। সেখানকার সবশেষ পরিস্থিতি জানবো। এই মুহূর্তে জেলার সদর হাসপাতালের সামনে আছেন সহকর্মী জিয়াউর রহমান বকুল। বকুল। ধন্যবাদ আফজাল। আপনি জানেন যে সারা দেশের মতো উত্তরের যে জেলা ঠাকুরগাঁও, সেই ঠাকুরগাঁও কিন্তু করোনার যে রোগী সংখ্যা এবং মৃত্যুর সংখ্যা, তাও কিন্তু বাড়ছে প্রতিনিয়ত। আমরা যে জিনিসটি লক্ষ্য করছি যে এই অবস্থায় প্রশাসনের পক্ষ থেকে এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তারা কিন্তু মাঠে কাজ করছেন এবং কঠোর যে বিধিনিষেধগুলো আছে সেগুলো কিন্তু মানানোর চেষ্টা করছেন। তারপরেও কিন্তু সাধারণ মানুষের যে চলাফেরা, তা কিন্তু অনেকটাই আমরা যেটা লক্ষ্য করি যে সেইভাবে কিন্তু তারা মানছেন না। আমি আজকে আপনাদেরকে একটু পরিসংখ্যান দিয়ে জানাতে চাই। যেহেতু 24 ঘন্টার যেই আক্রান্ত এবং মৃত্যুর হার আমরা জানতে পারি সকাল 6টায়, আজকে কিন্তু এখনও পর্যন্ত সদর হাসপাতালের পক্ষ থেকে জেলা সিভিল সার্জন অফিস কিন্তু এখনও পর্যন্ত আমাদের তথ্যটি দেয়নি। সে কারণে গতকাল যে তথ্যটি ছিল তা আমি জানিয়ে রাখছি আপনাদের। 246 নমুনা পরীক্ষা আক্রান্ত হয়েছিল, তবে আমরা বলতে পারি যে এই মে মাস থেকে শুরু করে জুন মাস এবং জুলাই যে চলমান, এই মাসে কিন্তু কয়েক গুণ আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যাও কিন্তু বাড়ছে। এই অবস্থাতে ঠাকুরগাঁও সদর হাসপাতালের পাশাপাশি সীমান্তবর্তী উপজেলা যে রয়েছে, সেই উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু এই উপজেলা প্রশাসনের অর্থায়নে তারা কিন্তু অক্সিজেন, যে সেন্ট্রাল অক্সিজেনের যে সাপোর্ট, সেটি কিন্তু স্থাপন করেছেন। এবং পাশাপাশি আমরা লক্ষ্য করছি যে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো যেগুলো আছেন ঠাকুরগাঁয়ের, তারাও কিন্তু অক্সিজেন সাপোর্ট বিনামূল্যে দিয়ে যাচ্ছেন। এ ধরনের 2-3টি সংগঠন রয়েছে, যেমন স্বেচ্ছাসেবী সংগঠন সহায় এবং এক্স ক্যাডেট ঠাকুরগাঁও শাখার পক্ষ থেকে এবং ঠাকুরগাঁও B99-এর পক্ষ থেকে তারা কিন্তু এই অক্সিজেন সাপোর্টগুলো দিয়ে যাচ্ছেন। তো এই অবস্থায় আমরা বলতে পারি যে ঠাকুরগাঁয়ের যে সংক্রমণের হার, তা কিন্তু এখনও পর্যন্ত হু হু করে বাড়ছে। তো এই ছিল আমার কাছে ঠাকুরগাঁয়ের করোনা পরিস্থিতি নিয়ে। আফজাল। ঠাকুরগাঁয়ের করোনা পরিস্থিতি ও লকডাউন নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী জিয়াউর রহমান বকুল। বিধিনিষেধ 8 দিনের জন্য শিথিল করায় কাল থেকে যাত্রীবাহী লঞ্চ চলাচলের জন্য প্রস্তুতি নিচ্ছে মালিকপক্ষ। একদিকে লঞ্চ ধোয়া মোছা, অন্যদিকে চলছে কেবিনের আগাম টিকিট বুকিংয়ের কাজ। লঞ্চ কর্তৃপক্ষ বলছে সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা মানা হবে যথাযথভাবেই। নির্দেশনা না মানলে আইনি ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি BIWT-এর। আমিনুল ইসলামের তোলা ছবিতে আরও জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে যাত্রী পরিবহনের জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছে লঞ্চ কর্তৃপক্ষ। দীর্ঘদিন বন্ধের কারণে জমে থাকা ময়লা আবর্জনা ধুয়ে মুছে পরিষ্কার করা হয়েছে।
লঞ্চের কেবিনের চাদর এবং পর্দা পর্যন্ত বাদ যায়নি। একই সাথে কেবিনের অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রমও চলছে। সংক্রমণ থেকে রক্ষায় সবাইকে সচেতন হতে হবে বলে মনে করেন যাত্রীরা। আমার মেয়ে আসবে ওই জন্য টিকিট নেওয়ার জন্য আসছি এবং টিকিট পাওয়া গেছে। সরকার এবার এই সিদ্ধান্তটা নিয়েছে, এই সিদ্ধান্তটাকে আমরা খুবই সাধুবাদ জানাই। স্বাস্থ্যবিধি মানাটা এখন আমাদের জন্য খুবই জরুরি। এটা সরকারের শুধু একলা দায়িত্ব না, আমাদের সবারই দায়িত্ব। লঞ্চ মালিকরাও সরকারি বিধিনিষেধ মেনেই লঞ্চ পরিচালনা করার কথা জানান। আমাদের লঞ্চে এখন জীবাণুনাশক ব্যবহার করে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। সাথে সাথে আমাদের মোবাইল এবং অনলাইনে টিকিট দেওয়ার প্রস্তুতি চলছে। চেষ্টা করব সরকারের আইন অনুযায়ী জনসাধারণকে উদ্বুদ্ধ করা। আর বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ বলছে স্বাস্থ্যবিধি না মানলেই ব্যবস্থা নেওয়া হবে। সরকার ইতিপূর্বে যে সমস্ত সিদ্ধান্ত দিয়েছে সেই সিদ্ধান্তগুলি যাতে সঠিকভাবে মানা হয় সেই বিষয়টা আমরা নিশ্চিত করব বিআইডব্লিউটির তরফ থেকে। এ দফায় 22 দিন বন্ধ ছিল লঞ্চ। ঢাকা বরিশাল নৌপথে বিলাসবহুল 22টি বৃহৎ লঞ্চ চলাচল করে। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। সকালের সময় আরো থাকছে। গাইবান্ধায় মোবাইল নম্বর বদলিয়ে হাজার হাজার ভাতাভোগীর টাকা তুলে নিচ্ছে একটি চক্র। জড়িত মোবাইল ব্যাংকিং এর এজেন্ট ও সমাজসেবা কর্মকর্তা। মুন্সিগঞ্জের রায়পুরায় বৃষ্টিতে ভেঙে পড়া প্রধানমন্ত্রীর উপহারের ঘরের চেহারাই পাল্টে গেছে রাতারাতি। শুধু মেরামতি নয়, নদী তীরও ব্লক দিয়ে বাধাই করে ফেলা হয়েছে। কয়েক ঘন্টায় এসে গেছে পানি ও বিদ্যুৎ। এতে উপকারভোগীরা দারুণ খুশি। আবু সাইদের ক্যামেরায় মুন্সিগঞ্জের আশ্রয়ণ প্রকল্পের সেই গল্প জানাচ্ছেন নাসির উদ্দিন উজ্জ্বল। মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বড় রায়পাড়া আশ্রয়ণ কেন্দ্র। মেঘনা তীরঘেঁষা আশ্রয়ণ কেন্দ্রটি নান্দনিক রূপান্তরের আগের গত 5 জুলাইয়ের দৃশ্য, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলেই দ্রুত দৃশ্যপট পাল্টে যায়। যা ছিল একেবারেই তলানিতে, এখন তা সৌন্দর্যের শীর্ষে। কয়েক ঘন্টার মধ্যে বিদ্যুৎ সংযোগ, গভীর নলকূপ, রাস্তা, মাঠ সহ স্বপ্নের বাড়িতে সবই পেয়ে গেছেন এখন। কংক্রিটের ঢালাই দিয়ে শুধু মেরামতি নয়, পুরো কম্পাউন্ড সুরক্ষা করা হয়েছে। বারান্দার একটি অংশ ভেঙে যায়, তো এটা একদিনে মেরামতযোগ্য একটি বিষয় ছিল এবং আমরা একদিনের মধ্যে মেরামত করে দিয়েছি। তারপর আমাদের যে সামনে একটু ছোট গর্ত ছিল সেটাও আমরা বালি দিয়ে ভরাট করে আমাদের এখানে বৃক্ষরোপণ কার্যক্রম চলমান ছিল, আমরা বৃক্ষ লাগিয়ে দিয়েছি এবং এই পুরো আশ্রয়ণ প্রকল্প এরিয়াটি রক্ষার জন্য আমরা গাইড ওয়াল নির্মাণ করে দিয়েছি। আর বৃষ্টিতে বারান্দা ধসে যাওয়ার ঘটনায় এইভাবে সবকিছু বদলে যাওয়ায় রীতিমতো বিস্মিত উপকারভোগীরা। প্রাকৃতিক দুর্যোগের কারণে এটা হয়েছে, এটা আমরা রাতারাতি সমাধান করে দিয়েছি। বৃষ্টির পানিতে বারিন্দাটা ভেঙে দেওয়ার পরে আবার দিনের চায়ের মতন আমরা কারেন্ট, বিদ্যুৎ, পানি সবকিছুই পাইছি। এখানে যে টিউবওয়েল গাইরা দিয়েছেন, রাতারাতি বিদ্যুৎ ঘরে ঘরে পৌঁছাই দিয়েছেন। গাছ গাড়া লাগাইছে, আম গাছ লাগাইছে, ওই নারকেল গাছ লাগাইছে। মুজিবপুর জেলায় 2 ধাপে 833টি পরিবারের জন্য ঘর বরাদ্দ করা হয়েছে। 70% জমির উপর প্রায় 48 লাখ টাকা ব্যয়ে 28টি পরিবারের স্থায়ী ঠিকানা করে দেওয়া হয়েছে এই আশ্রয়ণ কেন্দ্রে। মুন্সিগঞ্জের বড় রায়পাড়া থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। কঠোর বিধিনিষেধ শিথিলের আগেই পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে বেড়েছে যাত্রী ও যানবাহনের সংখ্যা। ঘাট এলাকায় নেই স্বাস্থ্যবিধির বালাই। এ বিষয়ে বিস্তারিত জানাতে পাটুরিয়া ঘাটে আছেন রিপোর্টার ইউসুফ আলী। সরাসরি যাচ্ছি তার কাছে। ইউসুফ। তো আসলে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে কিন্তু এই যে বিধি নিষেধের শেষ দিনেও কিন্তু একদম যেটা কঠিন বা কঠোর লকডাউন শুরু হয়েছে। এর মধ্যে কিন্তু যাত্রী এবং যানবাহন সংখ্যা কিন্তু আজকে বৃদ্ধি পেয়েছে। সেই ক্ষেত্রে আমি কিন্তু ভোর থেকেই রয়েছি। আমি দেখেছি যে অন্যান্য দিন কিন্তু মানিকগঞ্জ দিয়ে আসলে ঢাকা থেকে লোক আসলে খুব কমে এসেছে। সেই ক্ষেত্রে কিন্তু এই যে আজকে কিন্তু সেটা ভোরের দিকে বেশ লোক এসেছে এবং রাতের দিকে কিন্তু অনেকটা যাত্রী পার হয়েছে। তবে রাতের দিকে যে যাত্রীগুলো পার হয়েছে সেই তুলনায় কিন্তু সকাল থেকে যাত্রীর সংখ্যা কম রয়েছে। তবে যাত্রী এবং যানবাহনের সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে, এটা বলা যায়। এবং এটা আজকেও কিন্তু সেই কঠোর বা কঠিন লকডাউন রয়েছে। এবং অন্যদিকে কিন্তু আসলে অনেকেই কিন্তু স্বাস্থ্যবিধি
কিছুই মানছে না এই ঘাট এলাকাতে। তবে একটি কথা বলবো, সে যাত্রী এবং যানবাহনের সংখ্যা যদি বলি, তবে দৌলতদিয়া প্রান্ত থেকে সবচাইতে বেশি যে যানবাহনগুলো পার হচ্ছে সেটা হচ্ছে এটা আসলে পশুবাহী ট্রাক। সেই সংখ্যা কিন্তু এটা বেশ রয়েছে এবং ভোর থেকে এ পর্যন্ত কমপক্ষে 3 শতাধিক এটা আসলে গরুবাহী ট্রাক, পশুবাহী ট্রাক কিন্তু এই ঘাট দিয়ে পার হয়েছে। এবং অন্যদিকে কিন্তু দৌলতদিয়া প্রান্তেও কিন্তু শতাধিক ট্রাক এখন পর্যন্ত অপেক্ষায় রয়েছে রাজধানীমুখী যাওয়ার জন্য এবং কিন্তু এই বাজার ধরার জন্য। অন্যদিকে কিন্তু এটা আসলে এই যে রোড দিয়ে অনেকে পশুবাহী যাচ্ছে এবং সেই ক্ষেত্রে কিন্তু স্বাস্থ্যবিধির কোনো বালাইতে এই ঘাট এলাকাতে আসলে আবজালতে নেই। এই ছিল আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ অবস্থা। আফজাল। পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে বেড়েছে যাত্রী ও যানবাহনের সংখ্যা। সেই খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইউসুফ আলী। করোনা আর লকডাউনের নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে ঢাকার চারপাশের নদী তীর রক্ষার কাজেও। শ্রমিক সংকটের পাশাপাশি বেড়ে গেছে নির্মাণ সামগ্রীর দামও। বিআইডব্লিউটিও বলছে এখন পর্যন্ত যে কাজের টেন্ডার শেষ হয়েছে তা নির্দিষ্ট সময়ে শেষ হবে, তবে বাকি কাজের জন্য আরও 1 বছর বাড়ানোর কথা বলছেন তারা। মাহমুদ রাকিবের রিপোর্ট। দ্বিতীয় দফার করোনায় বিপর্যস্ত পুরো দেশ, বিপর্যস্ত জীবনযাত্রাও। জলে স্থলে সবখানে জীবাণুর ঢেউ। এতে চলমান অন্য উন্নয়ন প্রকল্পের মতো প্রভাব পড়েছে ঢাকার চারপাশের নদী রক্ষার কর্মযজ্ঞেও। আগামী বছরের জুনে শেষ হওয়ার কথা চলমান কাজ, তবে করোনার প্রভাবে কিছুটা ধীরগতি সে কাজে। সংশ্লিষ্টরা জানান, লকডাউনের কারণে শ্রমিক সংকট ও নির্মাণ সামগ্রীর দাম বেড়ে যাওয়ায় এ বিপত্তি। এছাড়া নতুন আরডিবি পাশ না হওয়া পর্যন্ত নদী স্থায়ীভাবে দখলমুক্ত রাখতে নতুন যুক্ত হওয়া 25 কিলোমিটার কিওয়াল ও ওয়াক অন পাইলের টেন্ডার করা যাচ্ছে না। সব মিলিয়ে প্রকল্পের মেয়াদ আরও 1 বছর বাড়ানো উচিত বলে মনে করেন প্রকল্প সংশ্লিষ্টরা। লকডাউনের কারণে জনবল পাওয়াটা কষ্টকর হয়ে যাচ্ছে। রড, পাথর, বালু, সিমেন্ট এসব কিছুর দাম বেড়ে গেছে। সেক্ষেত্রে কাজটা তাদের জন্য কি যে চ্যালেঞ্জ হয়ে গেছে। সেই জন্য আমরা 1 বছর সময়সীমা বৃদ্ধির প্রস্তাব করেছি। আমরা চেষ্টা করছি যাতে শ্রমিকদেরকে প্রকল্প এলাকায় রেখে, ইঞ্জিনিয়ারদেরকে সেখানে রেখেই আমরা কাজটা যাতে সঠিক সময়ে সম্পন্ন করতে পারি। প্রকল্পটা বাস্তবায়ন করতে গিয়ে বেশ কিছু আমাদের নতুন নতুন আইটেম সংযোজন করতে হয়েছে, কারণ এখানে মানুষের আশা আকাঙ্ক্ষা অনেক বেড়ে গেছে। তো সেই কারণেই আমাদের নতুন করে সংশোধিত যে আমরা প্রকল্পের সংশোধন চেয়েছি। নৌ প্রতিমন্ত্রী জানান, কাজ নিরবচ্ছিন্ন রাখতে প্রকল্প সংশ্লিষ্ট সকলকে দ্রুত অগ্রাধিকার দিয়ে করোনা টিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। মুখ্য সচিবের সঙ্গে আমরা মৌখিকভাবে কথা বলেছি। তিনি আমাদের আশ্বস্ত করেছেন নৌ শ্রমিকদের জন্য এবং নৌ সেক্টরে যারা কাজ করতে তাদের ভ্যাকসিন এখন যে নতুনভাবে আসলো, নৌ খাতে যেন এটা ফার্স্ট প্রায়োরিটি পায়। যদি ভ্যাকসিন হয়ে যায় আমাদের এই খাতের যারা কাজ করছে লোকজন, তাহলে হয়তো আমাদের গতি সঞ্চারিত হবে। ঢাকার চারপাশের তীররক্ষার কাজে ইতিমধ্যেই ঢাকায় 90 এবং নারায়ণগঞ্জ ও টঙ্গী অংশে 50% করে স্থায়ী সীমানা পিলারের কাজ শেষ হয়েছে, আর সার্বিক অগ্রগতি হয়েছে 35%। প্রায় 850 কোটি টাকার এ প্রকল্প 1181 কোটি টাকায় বাড়িয়ে সংশোধনের জন্য এখন পরিকল্পনা কমিশনে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। 30 থেকে 50 ভাগ ডিসকাউন্ট, পণ্য ডেলিভারি 30 দিনের মধ্যেই। ই কমার্স প্রতিষ্ঠান নিরাপদ.com-এর এমন লোভনীয় বিজ্ঞাপনের ফাঁদে পড়েছেন 4000-এরও বেশি গ্রাহক। 12,000 অর্ডারের বিপরীতে প্রায় 8 কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়েছিলেন প্রতিষ্ঠানটি, তবে শেষ রক্ষা হয়নি। গোয়েন্দা জালে ধরা পড়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা। বুলবুল রেজার রিপোর্ট। নিরাপদ.com-এর 30 ওয়ার্কিং ডেসের মধ্যে প্রোডাক্ট দেওয়ার কথা ছিল, কিন্তু তারা তা দেয়নি। 30 ভাগ ডিসকাউন্টে নিজের এবং পরিবারের অন্য সদস্যদের জন্য ইশতিয়াক নামের এই সাধারণ চাকরিজীবী 5টি মোবাইল সেট অর্ডার করেছিলেন নিরাপদ.com নামের একটি ই কমার্স প্রতিষ্ঠানে। 30 কার্যদিবসের মধ্যে পণ্য ডেলিভারি হওয়ার কথা থাকলেও পেরিয়ে গেছে 9 মাস। পণ্য তো জোটেইনি, ফেরত পাননি টাকাও। একই প্রতিষ্ঠানে অগ্রিম টাকা দিয়ে প্রতারণার শিকার হয়েছেন আরও অনেকে। পরবর্তীতে যখন আমি তাদের সাথে যোগাযোগ করি, আমি জানতে পারি তাদের অফিসটা সম্পূর্ণই বন্ধ। যখন 30 কর্মদিবস হয়ে যায় তখন আমি তাদেরকে নক করি,
তো তারা বলতেছে অতি শীঘ্রই পেয়ে যাবেন। ভুক্তভোগীদের দায়ের করা মামলায় গোয়েন্দা পুলিশ রাজধানী থেকে গ্রেফতার করেছে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার খানকে। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিভিন্ন ব্যাংকের চেক, ডেবিট ও ক্রেডিট কার্ড এবং অসংখ্য সিম কার্ড। 2020 সালের আগস্টে ইলেকট্রনিক ও গ্রোসারি পণ্য নিয়ে শুরু নিরাপদ.com-এর যাত্রা। মাস যেতে না যেতেই 30 থেকে 50% ডিসকাউন্টের অফার, সঙ্গে 30 কার্যদিবসের মধ্যে পণ্যের হোম ডেলিভারির প্রতিশ্রুতি। হুমড়ি খেয়ে পড়েন গ্রাহকরা। 3 মাসেই গ্রাহক সংখ্যা দাঁড়ায় 4000-এর বেশি, অর্ডার পায় 12,000। প্রতিষ্ঠানটির অ্যাকাউন্টে জমা হয় গ্রাহকের প্রায় 8 কোটি টাকা। আর সেই টাকা নিয়ে অনেকটা নিরাপদেই লাপাত্তা হয়ে যায় নিরাপদ.com। আমরা সবসময় বলে থাকি যে আপনারা কখনোই অগ্রিম মূল্য পরিশোধ করবেন না। প্রত্যেকটা পেজ রিভিউ দেওয়া থাকে অথবা কমেন্টস দেওয়া থাকে, আপনি নেগেটিভ কমেন্টসগুলি দেখবেন যে কোনো ক্রেতা প্রতারিত হয়েছে কিনা। ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা 2021 কার্যকর হলে এ ধরনের প্রতারণা রোধ করা সম্ভব হবে বলে আশা করছে পুলিশ। সরকার কর্তৃক যে বিষয়গুলি এখন সিস্টেমগুলি ডেভেলপ করা হচ্ছে, এটা মেনে এবং জনগণের প্রতি তারা যেহেতু ক্রয় বিক্রয়ের মধ্যে জড়িয়ে যায়, তারা যেন একটু সচেতনতার সাথে ক্রয় করে। তবে পুলিশ আরো বলছে কোনো ধরনের চটকদার বিজ্ঞাপনেই প্রলুব্ধ হওয়া উচিত না। আমরা এটা নজরদারিতে রেখেছি। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। হাজার হাজার ভাতাভোগীর মোবাইল নম্বর বদলিয়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচির টাকা তুলে নিচ্ছেন একটি চক্র। এমন ঘটনা ঘটেছে গাইবান্ধায়। ভুক্তভোগীদের অভিযোগ, নিবন্ধন কাজে জড়িত মোবাইল এজেন্ট ও সমাজসেবা কর্মকর্তাদের কিছু অসাধু কর্মকর্তা এর সঙ্গে জড়িত। আতাউল হক সাগরের ক্যামেরায় গাইবান্ধা থেকে হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। খোলাহাটির বাক প্রতিবন্ধী মাজেদার ভাতার টাকা চলে গেছে স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম আজাদের মোবাইলে। প্রতিবন্ধী মাসুদ সহ এদের টাকাও যাচ্ছে অন্য কোনো মোবাইলে। সমাজসেবা থেকে বিতাড়িত হয়ে ডিসির কাছে আবেদন করেন তারা। টাকার জন্য ইউএনও অফিসেও ধর্ণা দেয় অসহায় মানুষগুলো। খালি মোবাইল বন্ধ বন্ধ বন্ধ, ওনাদের কাছে যাই, ওরা কয় যে ওই নাম্বারে যোগাযোগ করতেই থাকো। মিয়াপাড়া মেম্বার কালাম ওনার নাম্বারে গেছে, ওনাকে বলতে গেলে হুমকি দেয়। তাদের সূত্র ধরে খোলাহাটির মিয়াপাড়ায় গিয়ে জানা গেল ভয়ঙ্কর তথ্য। সময় সংবাদের প্রতিবেদককে ঘিরে ধরেন সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা বঞ্চিত শত শত শিশু, নারী, পুরুষ। প্রত্যেকের মোবাইল নম্বর পরিবর্তন করে ডিজিটাল কায়দায় চুরি হচ্ছে গরিব দুঃখীর প্রাপ্য অর্থ। 1 তারিখ পর্যন্ত দেখো, 20 তারিখ পর্যন্ত দেখো, 30 তারিখ পর্যন্ত এলা পাইনি। 500 টাকা দিচ্ছি, খালি দিয়ে সম্পূর্ণ টাকা মাহপুরে খাওয়া ফেলাইছে। উপজেলায় গেলেও বলতেছে পরে পরে দেখতেছি ব্যাপারটা। এ কারা করতেছে, এটা আমরা দৃশ্যমান শাস্তি চাই। জড়িতদের শাস্তি চাইলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান। আর তদন্তের আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। আমি এটার পক্ষে না, এমন শাস্তি হওয়া দরকার যেটা দৃষ্টান্তমূলক। ইচ্ছাকৃতভাবে কেউ এই কাজগুলো করে থাকে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। জেলায় 2,40,000 ভাতাভোগীর মধ্যে লক্ষাধিক মোবাইল নম্বর নিবন্ধন করে নগদ, আর বাকিটা নিবন্ধন করে সমাজসেবা অধিদপ্তর। এ ব্যাপারে পাশ কাটিয়ে যান নগদের কর্মকর্তা। আর ত্রুটি চিহ্নিত করা হচ্ছে বলে দাবি সমাজসেবা কর্মকর্তার। ফোনে বলতে পারবো না আর কি, এটার জন্য আমাদের লাইন ম্যানেজার আছে। কর্মচারীদের কারণে ভুলেছে না, ইচ্ছাকৃত ভুলেছে না, আমরা অনুসন্ধান করার চেষ্টা করতেছি না তা না। সদরের খোলাহাটি ইউনিয়নেই 5 শতাধিক অসহায় মানুষ ভাতার টাকা পায়নি। জেলার 7 উপজেলার হাজার হাজার ভাতাভোগীর মোবাইল নম্বর বদলিয়ে টাকা তুলে নিচ্ছে একটি চক্র। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। সকালের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। করোনার টিকা নিতে বেড়েছে মানুষের আগ্রহ, কেন্দ্রে কেন্দ্রে ভিড়। গ্রামাঞ্চলে বাড়ছে শনাক্তের সংখ্যা। চট্টগ্রামে হাসপাতালে আইসিইউ সংকট। বিধিনিষেধ তুলে নেওয়ার আগেই শিমুলিয়া পাটুরিয়া ঘরমুখী মানুষের ভিড়। ঈদযাত্রায় প্রস্তুত লঞ্চ ও যাত্রীবাহী লঞ্চ। আজ থেকে মিলবে অনলাইনে রেলের টিকিট। এবং অর্ধেক দামে 30 দিনে পণ্য ডেলিভারি। ই কমার্স নিরাপদ.com-এর ফাঁদে 4000-এরও বেশি গ্রাহক। 8 কোটি টাকা নিয়ে উধাও সিইও, গ্রেফতার। এই ছিল সকালের সময়। সঙ্গে থাকুন সময়ের।